নমস্কার। তো আজ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে চলে এলাম। আজ 26 তারিখ, মানে 26শে আগস্ট। আজকে হচ্ছে সোমবার। আজকে বিশেষ একটি প্রতিবেদন নিয়ে বা একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। একটি বিশেষ প্রজেক্ট, যে প্রজেক্ট এখন আমরা যারা এনজিও করি আমাদের মধ্যে কিন্তু এটা ঘোরাফেরা করছে। এনজিওদের জন্য যে বিভিন্ন প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো মূলত হচ্ছে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মিনিস্ট্রির বা বিভিন্ন মিনিস্ট্রির যে উইংসগুলো আছে, তাদের যে বিভিন্ন শাখাগুলো আছে, তারা আলাদা করে প্রজেক্ট দিচ্ছে। কিন্তু মুশকিল ব্যাপারটা হচ্ছে মিনিস্ট্রির যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আমাদের পেতে গেলে যে টার্ম কন্ডিশানগুলো আছে সেই টার্ম কন্ডিশানগুলো যারা ছোটোখাটো এনজিও আছে বা প্রতিষ্ঠান আছে কিংবা মধ্যপন্থী আছে, যাদের টার্নওভার ধরুন 20-25 লাখের মধ্যে বেশি অ্যাক্টিভিটি নেই, তাদের পক্ষে কিন্তু ধরতে পারেন 50%-এর বেশি ইলিজিবল নয়। মানে মধ্যপন্থী যে এনজিওগুলো আছে কিংবা ছোটোখাটো যে এনজিওগুলো আছে, যাদের টার্নওভার বেশি নেই, অ্যাক্টিভিটি বেশি নেই, তাদের জন্য কিন্তু মিনিস্ট্রি কি সেন্ট্রাল কি স্টেট ডিপার্টমেন্টাল প্রজেক্ট কিন্তু ইলিজিবল হচ্ছে না। বা তারা কিন্তু যে যে টার্ম কন্ডিশানগুলো দেওয়া হচ্ছে সেই টার্ম কন্ডিশানে তারা কিন্তু পেরে উঠছে না, সব ম্যাচিং হচ্ছে না। এই মুহূর্তে এনজিওদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং কিংবা সিএসআর ফান্ডিং। তো ক্রাউড ফান্ডিং বা সিএসআর ফান্ডিং, ক্রাউড ফান্ডিং নিয়ে আমি বিস্তারিত আলাদা করে ভিডিও বানাবো, তখন সেটা ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো। ছোটো ছোটো ফান্ড, স্মল ফান্ড কালেকশানের জন্য যে বিভিন্ন যে ওয়েব ব্রাউজারগুলো আছে, বিভিন্ন যে গেটওয়েগুলো আছে, তার থ্রুতে কীভাবে পাবলিশ করা হয় এবং কীভাবে ছোটো ছোটো ফান্ড কালেকশান করা হয়, তার কি পদ্ধতি আছে, রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, পপুলার কিছু ক্রাউড ফান্ডিংয়ের হদিস বা প্ল্যাটফর্ম, সেগুলো আমি দেবো পরবর্তীকালে। এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, তখন আপনারা শুনে নেবেন। তো সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে মিনিস্ট্রি প্রজেক্ট এবং ডিপার্টমেন্টাল প্রজেক্ট যদি ধরি, সেটাকে যদি বাদ রাখি, কেননা সারা ভারতবর্ষে এবং হচ্ছে যদি আমি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, স্টেট এবং সেন্ট্রাল মিলে টোটাল যা মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টাল যা প্রজেক্ট আছে সেটা কিন্তু হাতে গোনা। যেটা আমি ইতিমধ্যেই বললাম, তার মধ্যে 50%-এর বেশি প্রজেক্ট কিন্তু সাধারণ এনজিওদের জন্য কিন্তু নয়। তার এমন এমন টার্ম কন্ডিশান দেওয়া হচ্ছে যেখানে সাধারণ এনজিওগুলো কিন্তু ম্যাচিং হচ্ছে না, ম্যাচিং না হওয়ার পরে তারা পেরে উঠছে না, অ্যাপ্লিকেশান করতেই পারছে না। তা আমাদের এই মুহূর্তে যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন সিএসআর ফান্ডিং। সিএসআর ফান্ডিং মানে কি না, এই কনসেপ্টটা অনেকেই জানেন, তবু আমি হালকা করে একটু বলে দিচ্ছি। সিএসআর ফান্ডিং মানে অ্যাজ পার সিএসআর অ্যাক্ট 2005 মোতাবেক যে সকল কোম্পানির কিংবা কর্পোরেটের টার্নওভার একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 1000 crore উপরে, মানে 1000 কোটি টাকার উপরে যাদের টার্নওভার আছে, কিংবা যারা বছরে 5 কোটি টাকার উপর প্রফিট করে, কিংবা যাদের নেট ওর্থ মানে অ্যাসেট যাদের আছে, স্থাবর সম্পত্তি যাদের আছে 500 কোটি টাকার উপরে, তো তারা কিন্তু সিএসআর অ্যাক্ট অনুযায়ী কম্পালসারি আইনে পড়ছে। মানে ভলেন্টারি অর্গানাইজেশান যারা এনজিও করেছে, যাদের এইটিজি রেজিস্ট্রেশন আছে, কম্পালসারিভাবে এই ধরনের কোম্পানি তারা কিন্তু তাদের এই টাকার 2% মিনিমাম এই ধরনের এনজিওকে কিন্তু ডোনেশন হিসেবে দিতে হবে, যেটাকে হচ্ছে সিএসআর প্রজেক্ট বলা হয়, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট মানে তুমি কর্পোরেট বা বিজনেসম্যান বা ব্যবসা করছো আমার দেশে, তুমি সামাজিক কি কাজ করছো, সামাজিক কাজের জন্য এনজিও বা ভলেন্টারি অর্গানাইজেশান যারা সমাজ গড়ার কাজে বা সমাজ উন্নয়নের কাজে হাত দিচ্ছে, তাদের কিভাবে সাপোর্ট, তাদের থ্রুতে সামাজিক কাজ করার জন্য আইন পাস হয়েছে। সেই আইনটার নামই হচ্ছে সিএসআর আইন বা সিএসআর অ্যাক্ট 2005। তো সেই হিসেবে 5 কোটি টাকার উপরে প্রফিট কিংবা 1000 কোটি টাকার উপরে টার্নওভার কিংবা 500 কোটি টাকার উপর নেটওয়ার্থ, এই ধরনের কোম্পানির সংখ্যা কিন্তু হাজার বললে ভুল, লক্ষ আছে সারা ভারতবর্ষে। তার মধ্যে প্রাইভেট কোম্পানি যেমন সীতারাম জিন্দাল থেকে এই ধরনের কিছু প্রাইভেট কোম্পানি আছে। এছাড়াও গভর্নমেন্ট আন্ডারটেকেন কোম্পানি, বিভিন্ন ব্যাংক, আরবিআই থেকে শুরু করে আপনার ওএনজিসি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে এই ধরনের প্রচুর গভর্নমেন্ট আন্ডারটেকেন কর্পোরেশন বা প্রতিষ্ঠান আছে, বা
কোম্পানি আছে, আবার ডাইরেক্ট হচ্ছে প্রাইভেট কোম্পানি প্রচুর আছে। প্রাইভেট কোম্পানির মধ্যে যেটা বললাম সীতারাম জিন্দাল আছে, প্রাইভেট কোম্পানির মধ্যে টাটা আছে, বিড়লা আছে, গোয়েঙ্কা আছে, প্রচুর আছে, যাদের বছরে 5 কোটি টাকার উপরে প্রফিট হয়, কিংবা 1000 কোটি টাকার উপর টার্ন ওভার, কিংবা যাদের 500 কোটি টাকার উপর হচ্ছে নেটওয়ার্থ আছে। এই কোম্পানিগুলো তাদের যে 2% টাকা যেটা এনজিও বা ভলেন্টারি অর্গানাইজেশনদের যে ওরা হচ্ছে দেবে, তার জন্য অমনি কি দেবে না, এখানে দুটো কারণে দেয়। এক হচ্ছে তাদের সিএসআর কম্পালশন আইনের মধ্যে পড়ছে, আইনত তাকে দিতেই হবে, কেন কর্পোরেট তুমি ব্যবসা করছো, সামাজিক কাজের জন্য তোমার কি দায় আছে বা তোমার যে একটা দায়িত্বের মধ্যে পড়ছে তোমার সংস্থাটা বা তোমার কোম্পানিটা, সেটা সরকার আইন করে কম্পালশন আইনে ফেলেছে এদিকে, এটা একটা বিষয় গেল। আর দ্বিতীয় বিষয় আছে, যে টাকাটা ওরা ডোনেশন দিচ্ছে, যে সকল এনজিওদের 80G রেজিস্ট্রেশন আছে, সেই 80G রেজিস্ট্রেশন তার যে নাম্বার বা প্যান নাম্বার দিয়ে এই ধরনের কোম্পানি কি করছে, ট্যাক্স সাবসিডি নিয়ে নিচ্ছে। মানে এরা সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। সেই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার মানে ভারতবর্ষের আইন অনুযায়ী যা তার প্রফিট আছে বা যা ইনকাম আছে তার একটা পার্সেন্টেজ ট্যাক্স হিসাবে পেমেন্ট করতে হচ্ছে। সেই যে ট্যাক্স বা পার্সেন্টেজ যে ট্যাক্স হিসাবে পেমেন্ট করতে হচ্ছে, তার একটা অংশ কি হচ্ছে, এনজিওগুলোকে ডোনেশন করলে এনজিওরা যে ডোনেশন রিসিভ বা 10BE ফরম্যাটে যে রিসিভ ইস্যু করাবে, সেই রিসিভ দেখিয়ে ওরা হচ্ছে ট্যাক্স ছাড় করে নেবে। তার মানে কি, কোম্পানিগুলো দুটো কারণে এনজিওদের টাকা দিচ্ছে বা ডোনেশন দিচ্ছে। এক হচ্ছে ট্যাক্স ছাড় নেওয়ার জন্য, আর দ্বিতীয় কম্পালশন আইনে পড়ছে, ভারতবর্ষের আইন বলছে তোমাকে হচ্ছে ডোনেশন দিতে হবে, তুমি যেহেতু কর্পোরেট সামাজিক দায় তোমার আছে, এনজিওকে এই জন্য সাপোর্ট করতে হবে। এই দুটো কারণেই কিন্তু এরা ডোনেশন করছে। আর এই ধরনের লক্ষ লক্ষ যে কোম্পানির কাছে টাকা পড়ে আছে, তাই এই টাকাটা হচ্ছে কোম্পানির টাকা নয়, এটা ট্যাক্সের টাকা, সেটা এনজিওকে কি করতে হবে, ডোনেশন হিসেবে নিতে হবে। ডোনেশন নেওয়ার জন্য দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে যাদের 80G রেজিস্ট্রেশন আছে তাদের কি করতে হবে, CSR1 বলে কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা সার্ভার বা ওয়েবসাইট আছে, তার থ্রুতে CSR1 রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরের যে স্টেজটা সেটা হচ্ছে CSR এক্সচেঞ্জ পোর্টাল। সেই CSR এক্সচেঞ্জ পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে বিভিন্ন কোম্পানিকে অ্যাক্সেস করতে পারবে এবং অনলাইনে কিন্তু CSR ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা পদ্ধতি আছে। দ্বিতীয় পদ্ধতি কি আছে, বিভিন্ন কোম্পানি আছে তারা নিজস্ব ওয়েবসাইট আলাদা করে বানিয়েছে এনজিওগুলোকে সাহায্য করার জন্য বা ডোনেশন দেওয়ার জন্য, কি CSR ফান্ড দেওয়ার জন্য। সেই সকল কোম্পানির সেই সকল ওয়েবসাইট, ডোনেশন রিলেটেড যে ওয়েবসাইটগুলো ওরা বানিয়েছে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, কেউ অফলাইন কেউ অনলাইনে প্রপোজাল জমা নিচ্ছে বা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। যে যেভাবে জমা নিচ্ছে সেভাবে এনজিওগুলোকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই যে অ্যাপ্লিকেশনের পদ্ধতি, সেই পদ্ধতি যে বিভিন্ন আছে, তো সেই পদ্ধতি অনুকরণ করতে হবে। আজকে এই মুহূর্তে এই প্রতিবেদনে বা এই ভিডিওতে আপনাদের একটা বিশেষ কোম্পানির কিভাবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনি প্রপোজাল জমা দিবেন বা ডোনেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আজকে প্রতিবেদনটা শুরু করছি। কোম্পানির নাম হচ্ছে আজিম প্রেমজি। আজিম প্রেমজি আপনি ভালো করেই আপনারা জানেন, আজিম প্রেমজি ফাউন্ডেশন। এই কোম্পানি এরা কি করেছে, ডোনেশন দেওয়ার জন্য অলরেডি এদের অনলাইন ফর্ম কিন্তু লাইভ হয়ে গেছে। তো অনলাইন ফর্মের মাধ্যমে আপনি ডোনেশন দিতে গেলে একটা ওয়েব ব্রাউজার আছে বা ওয়েব লিঙ্ক আছে, আমি বলে দিচ্ছি, www.appi.flux.io। আবার বলছি, www.appi.flux.io। এই ওয়েব লিঙ্কের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে আপনার এনজিওটাকে প্রথমে রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করতে গেলে ওখানে যদি আপনি রেজিস্টার না হন, তাহলে ওখানে নতুন রেজিস্ট্রেশন করার জন্য ওখানে একটা হচ্ছে লিঙ্ক বা মেনু আছে, সেই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে, মানে অ্যাকাউন্টস ক্রিয়েট করাতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে গেলে আপনার কিছু ইনফরমেশান, ওখানে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মের মধ্যে কী কী ইনফরমেশান লাগবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন বা আপনি ওখানে রেজিস্ট্রেশন করাতে পারবেন। তো তার মধ্যে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন ইয়েস নোতে আপনাকে অ্যান্সার দিতে হবে। যেমন প্রথম নম্বর কোশ্চেন, ইজ দ্য অর্গানাইজেশন রেজিস্টার্ড অ্যাজ এ ট্রাস্ট সোসাইটি অর সেকশন 8। মানে এনজিওগুলো সাধারণত 3টে আইনে রেজিস্টার হয়, একটা হচ্ছে সোসাইটি অ্যাক্টে হয়, একটা ট্রাস্ট অ্যাক্টে হয়, একটা সেকশন 8 কোম্পানি অ্যাক্টে হয়। তো এখানে কোন অ্যাক্টে আপনার হচ্ছে সংস্থাটা হচ্ছে রেজিস্টার্ড, সেটা আপনাকে কিন্তু এখানে বলতে হবে। তো সেখানে কোশ্চেন আছে, সেই কোশ্চেনে হচ্ছে আপনাকে
সিলেক্ট করতে হবে, মানে এই তিনটে অ্যাক্টের মধ্যেই কোনো একটা অ্যাক্টে কি আপনার সংস্থাটা রেজিস্টার্ড, সেখানে হচ্ছে কোশ্চেন আছে, সেখানে ইয়েস নো দিতে হবে, ইয়েস দিতে হবে। এনজিও মানে এই তিনটে অ্যাক্টের মধ্যে যে কোনো একটা অ্যাক্টে হচ্ছে রেজিস্ট্রেশন আপনার সংস্থাটা। এরপরে আছে ডাজ দ্য অর্গানাইজেশন হ্যাভ এ ভ্যালিড 12A, মানে আপনার অর্গানাইজেশন কি ভ্যালিড 12A আছে। 12A মানে ট্যাক্স ছাড়ের অধিকার নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশনটা করা হয় সেটাকে বলা হচ্ছে 12A রেজিস্ট্রেশন। সেই 12A রেজিস্ট্রেশন আছে কি নেই, যদি আছে তাহলে ইয়েস ওখানে সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। এরপরে কোশ্চেন, হ্যাজ দ্য অর্গানাইজেশন ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন, ITR বা ইনকাম ট্যাক্স রিটার্ন লাস্ট 3 বছর ফিল আপ করেছে কি করেনি, সেটাও ইয়েস নো আছে, আপনি ইয়েস কিংবা নো সিলেক্ট করবেন। যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করেছেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করেছেন তাহলে নো করবেন। এরপরে ডাজ দ্য অর্গানাইজেশন হ্যাভ অডিট রিপোর্ট লাস্ট 3 ইয়ার্স, শেষ 3 বছর আপনার সংস্থা কি কোনো অডিট রিপোর্ট করেছে, এটাও হচ্ছে কোশ্চেন আছে, সেখানে সিলেক্ট করতে হবে ইয়েস বা নো। অডিট রিপোর্ট নিশ্চয়ই আছে, না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কোথাও, সেখানে আপনাকে ইয়েস করতে হবে। করার পরে এইবারে এটা হচ্ছে প্রথম হচ্ছে ইয়েস নো হিসেবে কিছু কোশ্চেন আছে, সেই অ্যান্সারটা আপনাকে দিতে হবে, মানে সিলেক্ট করতে হবে। এরপরে ওখানে একটা টেক্সট বক্স করা আছে, মানে একটা কোশ্চেন আছে, সেখানে টাইপ করে করে আপনাকে লিখতে হবে। তো এটা যেমন সিলেক্ট করে করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এরপরে অর্গানাইজেশন ইনফরমেশান আপনাকে টাইপ করে করে লিখতে হবে। এর মধ্যে কি আছে, অর্গানাইজেশনের নেম, অর্গানাইজেশনের প্যান নাম্বার, ডেট অফ এস্টাবলিশমেন্ট মানে কবে রেজিস্ট্রেশন হয়েছে সংস্থাটা, তো সেটা আপনাকে লিখতে হবে। এরপরে কি আছে, নেম অফ দ্য এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, মানে আপনার এই কোম্পানিটা কোন আইন অনুযায়ী এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট হয়েছে, কোন আইন সেটা আপনি ওখানে লিখবেন। কোন আইন মানে সোসাইটি যদি হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয় তাহলে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 XSVI হয় একটা, আর যদি আপনার ট্রাস্ট অ্যাক্ট হয় তাহলে সেটা মানে সেন্ট্রাল যে গভর্নমেন্টের আইন 1882 ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট হয়, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে হচ্ছে ট্রাস্ট অ্যাক্ট হচ্ছে আলাদা অ্যাক্ট হয়, সেটা আপনার ডিডের মধ্যেই লেখা আছে, সেটা দেখে আপনি লিখে দেবেন। এছাড়া হচ্ছে সেকশন 8 কোম্পানি যদি হয়, কোম্পানি অ্যাক্ট আপনার 2013 মোতাবেক ওখানে লিখতে হবে। তো কোন অ্যাক্টে হয়েছে তাহলে অ্যাক্টের নামটা ওখানে লিখে দিতে হবে টাইপ করে। এরপরে আপনার অ্যাড্রেস, মানে আপনার এনজিওর অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস মানে এখানে রেজিস্টার অফিস অ্যাড্রেস, যেটা আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মেমোরেন্ডামে আছে, সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে। এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস, অনেক সংগঠন আছে বা অনেক এনজিও আছে যাদের রেজিস্টার অফিস অ্যাড্রেস এক আছে, কিন্তু অ্যাক্টিভিটি বা কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা আছে, যেখান থেকে প্রজেক্ট কন্ট্রোল হয়। তো সেখানে যদি কমিউনিকেশন অফিস যদি আলাদা থাকে সেখানে আলাদা লিখবেন, আর একই যদি হয় তাহলে একই আপনি অ্যাড্রেস লিখে দিবেন। আর অর্গানাইজেশনের ইমেল আইডি লিখতে হবে, অর্গানাইজেশনের ফোন নাম্বার লিখতে হবে, অর্গানাইজেশনের ওয়েবসাইট লাগবে, আর অর্গানাইজেশনের ফাউন্ডার্স নেম মানে যে কে প্রতিষ্ঠা করেছে তার নাম। আর 12A যে রেজিস্ট্রেশনের কথা বললাম তার হচ্ছে ভ্যালিডিটি, মানে ভ্যালিডিটি কবে পর্যন্ত ভ্যালিড আছে। 12A সার্টিফিকেটে দেখবেন ওখানে ভ্যালিড ডেট লেখা আছে, ফ্রম ডেট এবং কোন অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত ওখানে লেখা আছে, সেই ভ্যালিড ডেটটা আপনি লিখবেন। আর 80Gর ভ্যালিড ডেট দিতে, মানে 80G ছাড়া কিন্তু আপনি ডোনেশন নিতে পারবেন না বা দিতে চাইবে না আপনার কর্পোরেটগুলো, সুতরাং 80Gর এখানে ডোনেশন মানে ভ্যালিড ডেটটা ওখানে দিতে হবে। আর FCRA যদি আপনার রেজিস্ট্রেশন থাকে, ফরেন কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যদি বিদেশি টাকা নেওয়ার অধিকার বা রেজিস্ট্রেশন আপনার থাকে তাহলে তার ভ্যালিডিটি দিতে হবে, কিন্তু এটা হচ্ছে অপশনাল। আর হচ্ছে কোন ফিল্ডে আপনি কাজ করেন, এরা হচ্ছে বিভিন্ন ফিল্ডে কাজ করার জন্য এরা প্রজেক্ট দিচ্ছে, এবং কোন কোন ফিল্ড ওখানে কিন্তু অলরেডি ডিক্লেয়ার আছে, ফর্মটার উপরেই আপনার করা আছে। যেমন চিলড্রেনের উপরে যদি কোনো কাজ করেন, শিশুদের নিয়ে কাজ করেন, কিংবা কনস্টিটিউশনাল কোনো ভ্যালু নিয়ে কাজ করেন, ডিসএবিলিটি বা বিকলাঙ্গদের নিয়ে যদি কাজ করেন, জেন্ডার জাস্টিস নিয়ে যদি কোনো কাজ করেন, গভর্নেন্স নিয়ে যদি কোনো কাজ করেন, ল্যান্ড এবং ফরেস্ট নিয়ে যদি কাজ করেন, সিভিল সোসাইটি নিয়ে যদি কাজ করেন, কিংবা আরবান ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারেন, ওয়াটার নিয়ে কাজ করেন, এই যে বিভিন্ন ফিল্ডে কাজ করার জন্য যে এরা ডোনেশান বা এই ধরনের সাহায্য এরা করে, তো তার মধ্যে যে কোনো 3টে ফিল্ড আপনি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, বা 3টে ফিল্ডের নাম আপনার লিখতে হবে, এর মধ্যে কোন কোন 3টে ফিল্ডে আপনি কাজ করেন। বা আপনার হতে পারে এরা যে 7 রকম ফিল্ডের কথা বলেছে তার মধ্যে 1টি বা 2টি ফিল্ডে কাজ করেন, এর বাইরে কোনো কাজ করেন, তাহলে এর বাইরে যেটা কাজ করেন সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। এরপরের পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট পারসন ইনফরমেশান। কন্ট্যাক্ট পারসন মানে আপনার সংস্থার এই প্রজেক্ট দেখভাল করার জন্য কাকে কন্ট্যাক্ট পারসন হিসেবে এখানে নিয়োগ করছেন, তার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, প্রথম নাম
এবং দ্বিতীয় নাম। যদি দুটো শব্দের অক্ষর হয় বা তিনটে শব্দের অক্ষর হয়, প্রথম শব্দটা লিখবেন ফার্স্ট নেমে, শেষ শব্দটা দিবেন লাস্ট নেমে। তারপর হচ্ছে ডেজিগনেশান। তো কোন পোস্টে আছে উনি, মানে ডিরেক্টর না সেক্রেটারি না প্রেসিডেন্ট না ট্রাস্টি না ম্যানেজিং ট্রাস্টি, যা পোস্টে আছে সে পোস্টের নাম লিখবেন, ওনার পার্সোনাল মোবাইল নাম্বার লিখবেন, ওনার ইমেল আইডি দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দিবেন। মানে কয়েকটা কোশ্চেন আছে এবং কয়েকটা লেখা, মানে টেক্সট বক্স করা আছে, সেটা দিয়ে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার কি হবে, ওখানে একটা মেসেজ শো করবে। সেই মেসেজটাতে কি দেখাবে, thank you for submitting the registration request to Azim Premji Foundation. It will be validated and proceed within 7 working days. After successfully validation, an email from Azim Premji Foundation grant management portal with the username and password which will be sent to your registered email ID. এই যে ইমেল আইডিটা আপনার দিলেন, সেই ইমেল আইডিতে কি হবে, আপনার হচ্ছে 7 দিনের মধ্যে একটা হচ্ছে কনফার্মেশন মেল আসবে, যে মেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আজিম প্রেমজি ফাউন্ডেশন থেকে আপনাকে পাঠাবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে কি করতে হবে, বাকি ইনফরমেশান এবং ডকুমেন্ট আপনাকে আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। তো সেই ইমেল আইডি এলো, ধরুন 7 দিনের মধ্যে আপনার কাছে ইমেল আইডি আসবে। ইমেল আইডিতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে, আপনি যে রেজিস্ট্রেশনটা করলেন। সেই ইমেল আইডিতে যে ইউজার নেম পাসওয়ার্ড এলো, সেই ইমেল আইডিতে ইউজার নেম পাসওয়ার্ড, সেটাকে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনাকে পাসওয়ার্ড হচ্ছে চেঞ্জ করাতে হবে, মানে রিসেট করাতে হবে। একটা লিঙ্ক পাঠাবে, রিসেট করিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে কি ফিল আপ করতে হবে, যেহেতু সময়টা একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আপনাকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি কি আপনার এখানে লাগবে। তো আপনি কি করবেন, লগ ইন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ওই লগ ইন করার পরে আপনার হচ্ছে কিছু ইনফরমেশান আছে, সেটা হচ্ছে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে বাম দিকে ওদের লোগো এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন বলে ড্যাশবোর্ডে হচ্ছে লেখা থাকবে, এবং তার সঙ্গে কয়েকটা মেনু শো করবে। সেই মেনুর মধ্যে আপনার হচ্ছে বাম দিকে দেখবেন যে পেন্ডিং হচ্ছে সাবমিশান বলে একটা মেনু আছে, সেটা উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো সেইটার উপরে ক্লিক করার পরে একটা ফর্মটা খুলে যাবে, যে ফর্মটার মধ্যে আপনি দেখবেন আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেটা আপনার শো করবে। তারপরে হচ্ছে এডিট বলে ডান দিকে একটা অপশান থাকবে উপরের দিকে, এডিটে গিয়ে বাকি যা তথ্য ওরা চাইছে সেই তথ্যগুলো দিয়ে এবং ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো তথ্যের মধ্যে কি আপনাকে দিতে হবে না, তথ্যের মধ্যে এক্সট্রা আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্রিফ ডেসক্রিপশান অফ দ্য অর্গানাইজেশান। তো অর্গানাইজেশান সম্পর্কে ব্রিফ ডেসক্রিপশান ওরা দিতে বলছে, সংক্ষিপ্ত আকারে 5 থেকে 10 লাইনের মধ্যে আপনার সংস্থা সম্পর্কে কিছু ডেসক্রিপশান আপনাকে লিখতে হবে। ওখানে টেক্সট বক্স আছে, সেই বক্সে আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে ব্রিফ প্যারা, মানে 5 থেকে 10খানা লাইনের মধ্যে আপনি যে এই টাকাটা চাইছেন, এই টাকাটা কি কারণে চাইছেন এবং কতজন মানুষের মধ্যে এই টাকা যদি আজিম প্রেমজি ফাউন্ডেশন আপনাকে দেয়, কতজন মানুষকে বেনিফিটেড করাবেন বা বেনিফিট দেবেন, তার তথ্য দিয়ে কেন চাইছেন তার ব্যাখ্যা এখানে দিতে হবে। এখানেও কিন্তু একটা টেক্সট বক্স আছে, সেটা ফিল আপ করতে হবে। তারপর আছে ফাইন্যান্সিয়ালের মধ্যে এখানে কোশ্চেন আছে আপনার হচ্ছে লাস্ট 3 বছর অডিট হয়েছে কি নাই, ইয়েস নো দিতে হবে। লাস্ট 3 বছরে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি ফিল আপ করেছেন কিনা, যেটা আগেও ছিল সেটা দিতে হবে। এবং এই লাস্ট যে 3 বছর, এই লাস্ট 3 বছরে কত টাকা রিসিভ পেমেন্টের মধ্যে যে পেজটা আছে তার হচ্ছে পেমেন্ট কত টাকা আপনি করেছেন বিভিন্ন খাতে, তার হচ্ছে অ্যামাউন্টটা এখানে দিতে হবে এবং এখানে অ্যাভারেজ অ্যামাউন্ট চলে আসবে। এরপরে আপনি আজিম প্রেমজি ফাউন্ডেশনের কাছে আপনি কত টাকা রিকোয়েস্ট কত অ্যামাউন্ট আপনি চাইছেন, সেইটা এখানে আপনার কিন্তু অ্যামাউন্টটা লিখে দিতে হবে। এরপরে অর্গানাইজেশন ডকুমেন্ট আছে, ডকুমেন্টের মধ্যে কম্পালসারি কী দিতে হবে, যেমন 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারের ITR অ্যাকনোলেজমেন্ট আপনাকে আপলোড করাতে হবে, 2022-23 অডিট আপলোড করাতে হবে, CSR 1 যে সার্টিফিকেটের কথাটা বললাম সেটা আপলোড করাতে হবে, অর্গানাইজেশনকে ATG সার্টিফিকেট আপলোড করাতে হবে, অর্গানাইজেশনের মেমোরেন্ডাম কিংবা MOA কিংবা ট্রাস্ট থাকলে ট্রাস্ট ডিড আপলোড করাতে হবে, আর 12-এ আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করাতে হবে, আর অর্গানাইজেশনের প্যান কার্ড আপলোড করাতে হবে। এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, আর এই যে ইনফরমেশানগুলো বললাম এই ইনফরমেশান দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে আপনি অ্যাকনোলেজমেন্ট পাবেন, কনফার্মেশন মেল পাবেন, এবং 4 উইকের মধ্যে 30 দিনের মধ্যে আপনাকে ফিডব্যাক দেবে। যদি ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল বলে করে দেবে, আর যদি ক্যান্সেল না হয় অ্যাপ্রুভ হয়, পরের কি প্রসেস আছে সেটা আপনাকে ইনফর্ম করে দেবে। তো এইটা থাকলো আজকে আজিম প্রেমজি কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং কী ডকুমেন্ট লাগবে। আশা রাখছি আপনাদের বোঝাতে পেরেছি।
তো আজকে এইটুকু থাক, পরে আবার নেক্সট টাইম অন্য ভিডিওতে কালকে আসবো।